এখানে এই ফর্মুলা কেন? নিশি আহিলের হাতের উপর খাতা রেখে ফর্মুলাটা বসিয়ে আহিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হয়েছে। পারফেক্ট। আমি নিশুর কপালে চুমু খেয়ে বললাম। আহিল একে একে বাকি ম্যাথগুলো দেখে নিচ্ছে, ভুল হলে তো ধরিয়ে নিশিকে দিয়ে সূর্য দিচ্ছে, আর তার সাথে কখনো কখনো গালে, গলায়, কপালে আর মাথার একপাশে চুলের উপর অজস্র ঠোঁটের যোগফল বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন বাগানে আমাকে দেখে এমনভাবে ভয় পেলে কেন? আমি গলায় না ঘষতে ঘষতে বললাম, আসলে এত নিস্তব্ধ ছিল চারপাশ, কোনো শব্দ নেই, কোলাহল নেই, বাস্তবতা নেই, মনে হচ্ছে কোনো কিছুরই প্রাণ নেই। আর এই সব কিছুর মধ্যে লোভনীয় ব্যাপার হচ্ছে আমি সব কিছু একা একা ফিল করছি, লাইক স্টপ ওয়াচ দিয়ে সব কিছু থামিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা আমার আনকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে সেট করেছে যে আমি আপনাকেও এই থমকে থাকা পরিবেশের একটা প্রাণহীন অংশ ভেবে নিয়েছি, যার কারণে আপনার আচমকা টার্ন করাটা আমার মাইন্ড ইজিলি খাপ খাওয়াতে পারে নাই। তার উপর জিন ভাইয়া, প্রচুর ভয় পেয়েছিলাম তখন, গলা শুকিয়ে তো একাকার অবস্থা। এত ভয় পেয়েছ? ভয়টারও তাহলে কাটাতে হচ্ছে। বলেই আহিল নিশিকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। এই দৃষ্টিতে নিশির নিজেরই কেমন ঘোর লেগে যাচ্ছে, চোখের দিকে আর তাকাতে পারছে না সে। কেমন যেন একটা অনুভূতি, এই চোখে তাকালেই যেন ডুবে যাবে, তলিয়ে যাবে, হারিয়ে যাবে, নিজেকে আর খুঁজে পাবে না, এমন একটা ভয় হচ্ছে তার। এই অসভ্যটার সবকিছুই অসভ্য, কেমন ঝিম লাগানো ভয় লাগিয়ে দিচ্ছে তার এই অসভ্য দৃষ্টি দিয়ে। আহিল নিশিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে নিশির কোল থেকে নামার জন্য হাত পা ছুটতে শুরু করে দিল। এভাবে হঠাৎ করে কোলে তুলে নিলেন কেন? নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে, বারে, আমার বউটা এত ভয় পেল আর আমি ভয় ভাঙাবো না? কথাগুলো ফিসফিসিয়ে বলছে আর নিশির নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। হাতগুলো তার জামা ভেদ করে নিশির পিঠ খেলা করছে। আর এই অনুভূতিগুলো একেবারে অন্যরকম। স্পর্শগুলো নিশির চিনতে শুরু করলেও এই অনুভূতিগুলো সেদিন হয়নি। চেনা স্পর্শগুলোতে অজানা অনুভূতিরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিশি আহিলকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়তে চাইল। দেখি সরুন, আমার ভয় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, ভয় ভেঙে গেছে আমার, সরেন, চ্যাপটা হয়ে যাচ্ছি তো। বললেই হলো নাকি? কিছুই করলাম না, অমনি ভয় পেয়ে গেল। চ্যাপটা ভর্তা, যা খুশি হও, কোনো ছাড়াছাড়ি নেই, সুতা পরিমাণও না। নিশি হাল ছাড়ল না, বেশ ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আগের থেকে এক চুলো সরতে পারছে কিনা সন্দেহ। আহিল নিশিকে চেপে ধরে বেডসাইড টেবিল থেকে ল্যান্ডলাইন ফোনে কানেক্ট করলো। I'll speaking. Coming 3 hours. I don't want any disturbance. Make sure it fast. Nishu. I listened and added also my cell phone. Yeah, bye. ফোনটা রিসিভারে রেখে আহিল নিশির দিকে ফিরল। কি করলে এটা? এভাবে কেউ পেটে চিমটি দেয়? কি করছো এটা? এবার তো শাস্তিও পাওনা হয়েছে। কি শাস্তি? বলতে ইচ্ছে করছে, না করেই বোঝাই। বলে নিশির গলায় নাক ঘষতে শুরু করে দিল। আহিলের খোঁচা খোঁচা চুলগুলো থুতনির নিচে লাগতেই কেমনটা কুটকুট করছে। নিশির চুলে হাত দেবার আগে আহিল দু হাতে বিছানার উপর চেপে ধরে নিশির মুখের দিকে ক্ষুধাতু দৃষ্টিতে তাকালো। আহিলের গরম নিঃশ্বাসগুলো যেন ঠোঁটে, চোখে, নাকে, গলায় আর সারা গায়ে লেপটে যাচ্ছে। আর তার সাথে সাথে নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটুকুও যেমন মন থেকে কেড়ে নিচ্ছে। নিজেকে সরিয়ে নেওয়া আর আহিলকে দূরে রাখার ব্যাপারটা ক্রমশ একটা দুর্বোধ্য অভিনয় পরিণত হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে নিশির কাছে। আহিল নিশির কপাল থেকে চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিয়ে আলতো করে চুমু খেলো ওর কপালে। হাত দুটো ছাড়া পেয়ে নিশি আহিলের খালি বুকে ঠেকিয়ে ধরল। নিশি বরাবরই লোমশ বুকটা খুব প্রিয়। ছোটবেলা বাবার পেটের উপর বসে কত খেলেছে লোমগুলো নিয়ে, কখনো চিরুনি করে দিত,
কখনো মাথার চুলের মতন সিথি করে আছড়ে দিত, আবার কখনো ছুটি করার চেষ্টা করত, এলোমেলো করে দিয়ে আবারও গুছিয়ে দিত, আঙুল ঘুরিয়ে চুলগুলো বেচানোর চেষ্টাও করত কত কত। বাবার বুকটা ছিল নিশির জন্য এক প্রকার উন্মুক্ত খেলার মাঠের মতো। নিশিকে সানন্দে পেটের উপর বসিয়ে তিনি হয়তো অফিসের কাজে মনোযোগ দিতেন, নয়তো মেয়ের সাথে গল্প করতেন বা ঘুমিয়ে পড়তেন। আহিলের লোমসীন বুকটা নিশির কাছে বেশ অপরিচিত, ঠিক টিভিসিতে দেখা কোনো সেলিব্রিটির চেস্ট মনে হচ্ছে। অদ্ভুত রকম ভাবে আহিলকে এই মুহূর্তে খুব পরপর লাগছে তার কাছে। আবারও দূরে সরিয়ে দিতে ইচ্ছে করছে আহিলকে। নিশির উপর থেকে সরে আহিল এক হাতে ভর দিয়ে নিশির দিকে মুখ করে শুয়ে পড়ল। নিশি তার বাহারটা আহিলের বুকে চেপে ধরে ধাক্কা দেওয়ার আগে আহিল কোমর জড়িয়ে তার দিকে টেনে নিল। আহিলের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে গিয়ে নজর পড়ল ঘাড়ের তিলটা। স্পষ্ট কালো সুন্দর একটা তিল, কণ্ঠালি থেকে বেশ কিছু একটা বামে, আর তার ঠিক উপরে ছায়াদার বিশিষ্ট লালচে নীল দাগ হওয়ায় কামড়। কিছু কিছু জায়গায় নীল দাগগুলো বলে দিচ্ছে কামড়টার গভীরতাটা। অজান্তেই নিশির হাত চলে গেল সেখানে। মাথাটা হালকা তুলে আহিলকে জড়িয়ে ধরে কামড়ের উপর বেশ গভীরভাবে চুমুক দিয়ে কণ্ঠনালীতে চুমুক খেলো। আহিলের ততক্ষণে নিশিকে নিজের উপর টেনে নিয়ে ঠোঁটজোড়া দখল করে নিল। নিশিও গভীর আবেশে আহিলের গলা জড়িয়ে তালে তাল মেলালো। সদ্য জন্ম নেওয়া ছলছল চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। মেয়েটার মুখে বেশ বিরক্তির ছাপ। এত আলোতে তার ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে। ইউকে থেকে আনা ক্যাননের 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে হাসপাতালের লঞ্চের বেঞ্চে দাঁড়িয়ে রামিসা ছবিটা তুলেছিল। এখনো স্পষ্ট মনে আছে নিশিকে পৃথিবীতে আনার স্ট্রাগলটা। তাই মেয়ের প্রথম স্পর্শে চোখগুলো বেশ অবাধ্যতা করছিল। ভেবেছিল রাত 3টের আধার হয়তো চোখের জলগুলো ঢেকে দিবে, কিন্তু রামিসা ছবিটা তুলে ভুল প্রমাণ করে দিল। অফিসের ডেস্কে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফটো ফ্রেমটার দিকে নাজমুল ইসলাম। একটা ছবি তো শুধু ছবি না, সেই দৃশ্যর আড়ালে লুকানো শব্দে মোড়ানো হাজারো স্মৃতির আহাজারি। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল তার হিসাব মিলাতে গেলেই যেন বুকের উপর ভারী পাথর সমান চাপ অনুভব করেন তিনি। ভেবেছিল মেয়েকে দেখে হয়তো মন তাহার পরিবর্তন হবে বা হয়েছে পরিবর্তন। উদাসীনতা কেটেছে, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা কি জানি হয়তো আছে, কাউকে দেখতে দেয় না। নারী ছেড়ে ধন তার, এই এতটা কঠোর হবার সাধ্য যে কারণে নেই। এতগুলো বছর কেটে গেল, কিন্তু তাকে কখনো এটাই বুঝাতে পারলাম না নিশি তো এর জন্য দায়ী নয়, এভাবে ওকে কেন কষ্ট দেওয়া হয়। কিন্তু মুনতাহারের সেই অদ্ভুত দৃষ্টির কাছে নাজমুল সাহেব বোবা হয়ে যেতেন, কিছুতেই বলতে পারতেন না। তার চোখগুলো বোবা শব্দে চিৎকার করে বলতো যে আমি ভালো নেই। দুপুরের লাঞ্চে বসে আশরাফ সাহেব ছেলের বিয়ের কথার পেঁচাল শুনতে শুনতে কাহিল হয়ে গেলেন। না পারছে ছেলে বিয়ে করছে সে কথা জানতে, না পারছে কিছু বলতে। আরফি সেই কখন থেকে মায়ের বক বক শুনেই যাচ্ছে। ইলিশ মাছের মচমচে ভাজা পিসটাতে কামড় বসিয়ে আরামসে খেতে খেতে মনে মনে মায়ের জন্য শোক প্রকাশ করতে লাগলো সে। আহারে বেচারি মাম্মা, প্রতিদিন নিজের ছেলের বউয়ের কাছে বসে ছেলের বিয়ের গীত গাই। কি দুঃখ, কি দুঃখ। শিমুল বেগমের কথায় বাপ মেয়ে দুজনেই বিষম খেয়ে কাশির ঝড় তুলে দিল। বলছে কি এসব? নিজের ছেলের বউয়ের সাথে? না, জলদি একটা হেস্তনেস্ত করতে হবে। আয়নার সামনে বাথ ড্রেস পরে দাঁড়িয়ে চুলে পেঁচানোর তোয়ালেটা খুলছে আস্তে আস্তে। একটু আগেই গোছল সেরে বের হয়েছে সে ওয়াশরুম থেকে। ব্লু বাথ ড্রেসটার মোটা কালারের ফাঁকে ঘাড়ে লাল দাগগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। কোমরের দিকের ফিতাটা হালকা ঢিলা দিতেই দাগগুলো যেন মিছিলের মতন ছড়িয়ে পড়েছে ঘাড়ে আর বুকে। আগের দাগগুলো এখনো ঝাপসা কালচে হয়ে আছে, কিন্তু তারপরও কেমন যেন অজানা একটা অনুভূতি কাজ করছে। কিছু একটার আওয়াজে নিশির ধ্যানটা ভেঙে গেল। পিছনে তাকাতেই আহিলকে দেখতে পেল। গোসল সেরে বের হয়েছে সে সবে মাত্র।
সাদা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে বাছাধন বস্ত্র খোঁজার কাজে লেগে পড়েছে। বিছানা থেকে জামা কাপড়গুলো সোফায় শিফট করে বিছানা গোছানোর কাজে লেগে পড়ল সে। সার্ভেন্ট দিয়ে যদিও করানো যেত, তারপরও ব্যাপারটা আহিলের বেশি পছন্দ হয় না। নিশি চুল মুছায় আবারও মনোযোগ দিল। আহিলের এই তোয়ালে পরে বিছানা গোছাতে দেখে মন থেকে আপনা আপনি একটা গালি চলে এলো। যত সব অসভ্য পাগল ছাগল। গালিখানা মনে মনে দিয়ে নিশি ড্রেসিং টেবিলের টুলটায় বসে পড়ল। চুল মুছে গালে হাত দিয়ে বসে আছে সে। আয়নার ভিতর থেকে আহিলকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভালোভাবে দেখতেই নিশির চোখের পাতায় লজ্জার ভিড় বাড়তে শুরু করলো। সব দোষ অসভ্যটার। কথাই আছে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিশির সেই সর্বনাশটাই হয়েছে অসভ্যতার সাথে থেকে থেকে। ধুর। নিশু এইভাবে বসে আছে কেন? যাও ড্রেসটা চেঞ্জ করো। লাঞ্চ কখন করবে? হারিয়ে আমি প্যান্ট পরতে পরতে বললাম। ড্রেস কই আমার? প্যান্টের উপর থেকে তোয়ালে টেনে খুলতে খুলতে নিশির কপালে ঝটপট একটা হামি দিয়ে দিল আহিল। এইভাবে তাকালে তো তোমাকে চকলেটের মতো টেস্টি লাগে নিশু, জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছা করে। আমি নিশির গলার দিকে গিয়ে হাওয়ায় বাইট করে বললাম, ভ্যাম্পায়ার কোথায়? নিশি আর দেরি না করে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হোয়াইট ফতুয়ার সাথে অ্যাশ জিন্স আর সাথে ফুলের প্রিন্টেড স্কার্ফ ওড়না। ওড়না দিয়ে শেষ রক্ষা হবে কিনা আল্লাহ জানে। মনে মনে আহিলকে দু চারটে গালি দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নিশি। আহিল তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। কালো প্যান্টের সাথে স্কাই কালারের শার্ট, হাতা কোনই পর্যন্ত ফোল্ড করা, বা হাতের ঘড়ি পরার একটা ছাপ। আয়না গলিয়ে আহিলের চেহারাটা নিশি বেশ ভালো করেই দেখতে পারছে। ভাই অসভ্যটাকে তো বেশ লাগছে। হ্যাঁ, মনে মনে কথাটা বলতেই আহিল পিছনে ফিরে তাকালো। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে নিশু, তুমি কি একটু ফাস্ট করবো প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি তো, চলুন। আহিল নিশিকে নিয়ে নিচে নামতে নামতে, চুল ভালো করে মুছেছো? ড্রায়ার ইউজ করনি কেন? ড্রয়ারে খুঁজছিলাম, নেই, মুছেছি ভালো করে। আল্লাহ, জল ঠান্ডা যেন আবার না বাঁধে। আমি নিশি চুলের ভিতর হাত ঢুকিয়ে বললাম। নিশির বেশ হাসি পাচ্ছে আহিলের এই চিন্তিত ফেসটা দেখে। এত আদুরে লাগছে তাকে। মাথার সামনের চুলগুলো কপালের দিকে কিছুটা নেমে গেছে। তার উপর নিচের ঠোঁটের পাশের বাঁ দিকটায় বেশ লালচে হয়ে আছে। ওটা চোখে পড়তেই নিশির চোখে মুখে বিজয়ী হাসি ছড়িয়ে পড়ল। শিমুল বেগমের কথা শুনে বাপ মায়ের খাওয়া খুব একটা হলো না। খেতে বসার আগে বাগানবাড়ির ডক্টর ফোন করেছিল। বাপধন সেখানে বউ আর গার্ড সহ বেড়াতে গেছেন। আর তারই মা ছেলের বউয়ের জন্য ভাইপোর কথা ভাবছে। কথাগুলো ভাবতে ভাবতেই আশরাফ চৌধুরী টের পেলেন খাবার আর তার মুখে রুচছে না। প্লেট থেকে হাত উঠিয়ে নিয়ে তিনি মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার এক মনে ইলিশ মাছের কাঁটা চাবিয়ে যাচ্ছে। এই মেয়ে হয়েছে তার একেবারে বিড়াল স্বভাবই। যত লাঠি কাটা আছে চেটে সব চাবিয়ে খাবে। আগেরবার মিস ভাইয়ার বিয়ের কথা আমাকে দিয়ে বাবার কাছে বলিয়েছে। এইবার মা মিসের বিয়ের কথা লিখন ভাইয়ার জন্য। ইস, ভাইয়া জানতে পারলে কি যে করবে। বেচারা ভাইয়া যাও এক বিয়ে করলো, কিন্তু কেউ জানে না এরপর বউ আর তার বউয়ের জন্য মেয়ে দেখা, আর বউয়ের শাশুড়ি বউয়ের জন্য ছেলে। বাহ, কি দয়াল মা ভাবি। আমার কি, আমি তো ফ্রি বায়োস্কোপ দেখব। এটাই ভাইয়ার শাস্তি। না, না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করার ফল। কত শখ ছিল, কিছুই হলো না। তবে এইবার কিছু একটা হবে বেশ বুঝতে পারছি। আশফি, বড় ভাইয়াকে কি এখনই বলবো নিশাতের ব্যাপারে? আম্মু, ওইটা নিশাত না, নাতাশা। একই দেখা যাক। তুমি হুট করে এত ব্যস্ত হলে কেন? লিখন তো সবেমাত্র স্টাডি কমপ্লিট করলো, আর বড় ভাইয়ের কথা অনুসারে লিখনকে হায়ার স্টাডির জন্য ফরেন পাঠাবে। খানেই পাঠাক, আগে বিয়ে দিবে, তারপর যাবে। নিজের ছেলেকে দেখছো না? আম্মু, ভাইয়া তো এইচএস দিয়ে বাইরে গেছে। তুমি কি তাকে তখনই বিয়ে করিয়ে দেবে? এমন হবে জানলে করেই দিতাম। এত সোনা টুকরা ছেলে আমার, কি মতি গতি হয়েছে কে জানে। দেশে আসার পরও তো বেশ কয়েকদিন ভালো ছিল।
আচ্ছা আসবি, আহিল কি বিদেশি সেতে বিয়ে করে ফেলেছে? এই তো এতক্ষণে ঠিক লাইনে এসেছো বাপদন। বিদেশে না, স্বদেশেই বিয়ে করেছো। বাহিরেও না, ঘরেই তোমার নিত্যদিনের পেঁচাল পাড়ার সঙ্গী মনে মনে। হওয়াটা কি অস্বাভাবিক? ছেলে এতদিন বাইরে ছিল, আমি তো সেখানে আর গিয়ে দেখিনি, তাই শিওর হয়ে কিছু বলাও যাচ্ছে না। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব চেয়ার ছেড়ে হাত ধুতে উঠে পড়লেন। কথাটা শিমুল বেগম সকাল থেকে মাথায় ঘুরছিল, কিন্তু ছেলের উপর তার বিশ্বাস আছে, এরকম কিছু করলেও সে তাকে জানাবে। তবে আশফির কথাগুলো তো ফেলে দেবার মতন না। ছেলে মেয়ের সামনে থাকলে যেমন ভাব, দূরে গেলেই তো অন্যরকম। এর মধ্যে আহিল এক বৃহৎ সময় দেশের বাইরে কাটিয়ে এসেছে, মা বাবা আর পরিবার প্রিয়জন ছাড়া সম্পূর্ণ এক নতুন এক জগতে। সময়ের সাথে সাথে হয়তো আপন মানুষের প্রয়োজনটা কেউ মিটিয়ে দিয়েছে। কথাগুলো ভন ভন করে ঘুরছে শিমুল বেগমের মাথার ভিতর। আরফি সেই কখন থেকে বলে যাচ্ছে তাকে ইলিশ মাছের ঝোল থেকে লেজের পিসটা তুলে দিতে, কিন্তু কে শুনে কার কথা? সবাই শুধু ভাইয়াকে নিয়েই ভাবে। আমিও একদিন এমন না জানিয়ে বিয়ে করে নিব, দেন সবাই আমাকে নিয়েও ভাববে। চারদিকে শুধু আরফি আরফি নাম। উফ, ভাবতেই কেমন সেলিব্রিটি লাগছে নিজেকে। আচ্ছা, ভাইয়ারও কি সেম ফিল হয়? দূর, পরে ভাবা যাবে সেসব কথা। আম্মা জান, আল্লাহর ওয়াস্তে মাছের লেঞ্জাটা দিবেন? এই আরফি দেখতো ঘরে বেকুব ঢুকেছে কিভাবে। সবগুলাকে কালকেই ছাঁটাই করব। আজকে চিন্তা নিয়ে ব্যস্ত আছি, তাহলে আজকেই করে দিতাম। দেখতো কি চাই, দিয়ে বিদায় করে দে। আমি চিন্তা করছি, ডিস্টার্ব করবি না। আম্মু, আমি আরফি, কোনো ভিক্ষুক না। মাছের লেজটা প্লেটে তুলে দাও না, সে কখন থেকে ডাকছি, তোমার কোনো পাত্তা নাই। এই বাসা শিখলি কিভাবে? সত্যি করে বলতো, স্কুলে যাস তো নাকি স্কুলের নামে? তোমার ফকির আলীর সন্ধান আমি পাই নাই আম্মু, যে তার ঠেলা ঠেলে ঠেলে তার সাথে ভিক্ষা করব। নিজের মতো ভাববা না সবাইকে। হয়েছে হয়েছে। আরে লেজ দিতে বলেছি, আমি সময়ের অভাবে মাছের লেজ খেতে পারি না। আজ ফ্রাইডে, তাই মনের সুখে মাছের লেজ খাবো। তোর বিয়ের পর তোর শ্বশুরকুর বলবি মেয়েকে তো ভালো খাওয়ার অভ্যাস করে নেই, যত এত কাটা হাড়হাড্ডির দিকে নজর। আম্মু, ডিস্টার্ব করবা না। তুমি না চিন্তা করছিলা, চিন্তা করো। সর্ষে দিয়ে টাকি মাছের পর লাল শাক, লাউ চিংড়ি, হাঁসের মাংস, তেলাপিয়া মাছের ভুনা আর কাঁচা আমের ডাল, আমলকির আচার আর ধোয়া ওঠা বাসমতি চালের ভাত। হাঁসের মাংস বাদে নিশির সব আইটেম দিয়েই খাচ্ছে। হাঁস একমাত্র তার বাবার হাতের রান্না ছাড়া সে আর খায় না। রান্নাগুলোর টেস্টটা একেবারে স্বাদের স্বদেশিকতা বলা যায়। আহিলের তো খেতে বসে বেশ বিপত্তি হয়ে গেল। ঝালের জন্য খাবার ঠোঁটের কাছে নেওয়াও আর যাচ্ছে না। এদিকে ক্ষুধায় পেট চোচো করছে, ঠোঁটে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে এমন মনে হচ্ছে তার। এক গালে মুখ দিচ্ছে আর পানি খাচ্ছে। নিশির তো বেশ লাগছে, এবার বুঝো ঠেলা কেমন লাগে। খাবার শেষ করে আহিল আগেই উপরে চলে গেছে। আইস ব্যাগ ঠোঁটের উপর চেপে ধরে নিশি খাওয়া শেষ করে এক বাটি দই নিয়ে উপরে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দইটা শেষ করবে। ঘরে ঢুকা মাত্রই আহিল হ্যাচকা টানে নিশিকে ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দিল। তুমি ইচ্ছে করে এমন করেছো? আমি নিজের ঠোঁটের দিকে ইশারা করে বললাম। না তো, আপনি যা করলেন আমিও তো তাই করলাম। আমি এমন করেছি? করেননি। গতকাল রাতে আমি ডায়রিয়ার রোগীর মতো শুধু ডাল দিয়ে ভাত খেয়েছি, নিজের পছন্দের খাবার রেখে। ও আচ্ছা, তাহলে শোধ নিলে? আপনি যা শেখালেন তার পরীক্ষা দিলাম। আহিলকে আর কথা বলার সুযোগ না দিয়ে নিশি তার মুখের সামনে দইয়ের বাটিখানা ধরলো। খেতে বসে তো কিছুই খেতে পারলো না, ঝালের জন্য অসভ্যটা। পানি খেয়ে পেট ভরে নিয়েছে, তার চেয়ে দুইটিকু খেলে অন্তত ঠোঁটের আর ক্ষুধার জ্বালাটা তো কিছুটা হলেও কমবে। ইস, কেমন রক্তলাল হয়ে আছে ঠোঁটটা। আমার জন্য না, আমার জন্য, কিন্তু আপনাকে ডেডিকেট করে দিলাম। আহিল কথা না বাড়িয়ে নিশিকে কোলের উপর টেনে নিয়ে বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। নিশিও আহিলের কোলে আসন করে মুখোমুখি বসে পড়ল। আরে পড়ে যাবা তো। পারবো না। আহিল হালকা হেসে নিশির কোমর জড়িয়ে ধরল।
আর নিশি আহিলকে মনোযোগ সহকারে খাইয়ে দিতে শুরু করলো। বুটিক্স থেকে আজ দুপুরের পরেই বাড়ি ফিরে আসলেন মুমতাহার। কেন জানি কোনোভাবেই মন বসাতে পারছিল না কাজে, তাই দোকানের মেয়েদের কাজ বুঝিয়ে দিয়ে 4টার দিকেই বাড়ি ফিরলেন তিনি। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুমে ঢুকে তিনি বেশ অবাক হলেন। গলার তেষ্টা মেটানোর জন্য মূলত মুমতাহার এই রুমে এসেছিলেন। ড্রয়িং রুমের পর ডাইনিং স্পেস আর তার বাঁ পাশে লাগোয়া রান্নাঘর। ডাইনিং রুমের এক পাশে খোলা আর কোনো দেয়াল নেই সেখানে। ফ্লোর থেকে ছাদ পর্যন্ত গ্রিল টানা আর তার সামনে ফুল থাই গ্লাস। আগে এমন ছিল না, নিশি হবার পর এই পাশের দেয়াল ভেঙে এমন করা হয়েছে। কি জেদ এই মেয়ের! আকাশ দেখতে দেখতে ভাত খাবে সে। ছোটবেলায় মুখের সামনে ভাত ধরলে আধো বুলিতে বলতো, আটাশ দিয়ে ভাত মেতে নীল করে দাও তো দেখি, নীল নীল ভাত খাবো। মেয়ের সেই অস্ফুট বুলিগুলো কানে মাঝে মাঝেই ভাসে মুমতাহারের। কষ্ট করে আর তার স্মৃতি চয়ন করতে হয় না। কাজ করতে করতে কোথাও দূরের জার্নিতে একা বসে বই পড়তে পড়তে আবার কাস্টমারদের সাথে আসা বাচ্চাদের দেখে নিশির আধো আধো বুড়ির কথাগুলো বেশ কানে বাজে তার। আনমনেই হাসি ফুটে ওঠে তখন ঠোঁটের কোণে। নিজেকে তখন পরিপূর্ণ সুখী মনে হয়, কিন্তু সেই সুখটা ক্ষণিকের। শত চেষ্টায়ও স্থায়ী করতে পারে না মুমতাহার। সামনে তাকাতেই দেখতে পেল রানীকে রান্নাঘরে জলচৌকি পেতে তার উপর বেশি অদ্ভুত ভাবে ভাত খাচ্ছে সে। কিরে, টেবিল চেয়ার ছেড়ে তুই পিড়িতে বসে খাচ্ছিস কেন? খারাপ মা, আমার চেয়ারে বইসে খাইতে ভালো লাগে না, কেমন ওয়াশ ফোড়া লাগে। ওয়াশ ফোটা কি শব্দ? হাসপাস বলবি। আইসো আচ্ছা, কি মানুষ শুনলে তো বলবে তুই হাঁচি দিচ্ছিস। ওকে খালাম্মা। মুমতাহার এই নিয়ে আর কথা বাড়ালো না। কি বা বলার আছে? বাংলা নিয়ে যেন টানাটানি এই মেয়ের, আবার তার উপর ইংলিশ বলছে। রানীর দিকে তাকিয়ে মুমতাহার একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রানী কথা শেষ করে দিব্যি আগের মতো অদ্ভুত ভঙ্গিতে খেয়ে যাচ্ছে। এভাবে খাচ্ছিস কেন তুই? ও মা, খালাম্মা লিপস্টিক মুছি যাবি না? তোর লিপস্টিক দিয়ে খেতে বসলি কেন? খাওয়া সেরে পরেই দিতি। এইটা স্টাইল। ঠোঁটগুলো সেলফি স্পাউটের মতন উঁচু করে অল্প অল্প করে ভাত মুখে দিতে কথাগুলো বলল রানী। তো কাকে দেখলি এই স্টাইল করতে? আমি কি আর বাইরে বার হই? আমি তো কিছুই জানি না কখন কি ফ্যাশন চলে। কাল রাত্রে আফারে দেখলাম লাল টকটকা একেবারে টমেটোর লাহান। না খালাম্মা, রক্ত লাল লিপস্টিক দিয়া খাইতে বসছে। রানীর মুখে ব্যাপারটা পা থেকে মাথার চুল পর্যন্ত বিস্তারিত সব শুনলেন মুমতাহার। নিশিকে সাজগোজের ব্যাপারে যতটুকুই দেখেছেন একেবারে রুচিবাগিস। তার রানীর এমন উদ্ভট কথাবার্তার মানে কি? যদিও স্টুডেন্টের বাসা থেকে আসার পরই নিশির চলাফেরা তার চোখে পড়েছে, কিন্তু কোনো কালেই তো সে মাথা ঘামায়নি তার ব্যাপারে। মাথা ঘামানোর জন্য যে আগ্রহ দরকার সেটা মাঝে মাঝে উকি দিলেও এক ধরনের জড়তা চেপে ধরে তাকে, ঠিক এখন যেমন হচ্ছে। কিরে, তুই একা খাচ্ছিস যে? তুই তো কখনো একা খাস না। কি করবো, আপার লাইগা ওয়াইট করতে করতে 4টা বাজাইছি। আপারে ফোন দিয়েছিলাম, ফোনের ভিতর থেকে কোন বেরিয়ে জানি ইংরেজিতে কিটা কইছিল, কিছু বুঝলাম না। এই যে এতবার কইরা ভালোভাবে কইলুম, আপু বাংলায় কয়, এরা হনে কার কথা? বেরি পাগলের লাইখান কইতেই আছে। পরে আবার রিং কাইটটা রিং দিছি, দেখি বাংলায় কয়নি। না, হেডি তো হেডির মতো আবার শুরু করছে। ভাইবা চিন্তা কইলুম, আপু কিটা কয়েন, একটু আসতে বলুন। খালাম্মা আমি শুদ্ধ কইরে কইছি, হের পরে বেরি হনে নাই। যদিও খালু যান ফোন দিয়া কইছিল আপা নাকি পড়তে গেছে, আসতে বিকালও হইতে পারে ও সন্ধ্যা হইতে পারে। বিকালে কয়টা শুই নাই বইয়াছিলাম, হের পর খাইতে বসছি। তোর খালু জানু কি দুপুরে ফিরে নাই? না, খালুজানের অফিসে নাকি আকাশ থেকে কোন কেলাইন গাইছে।
তার সাথেই আজ দুপুরের লাঞ্চ খাইবো। তুই কি বলিস এগুলা রানী? হ্যাঁ, কেউ শুনলে তো পাগলাগারুদের সিট বরাদ্দ হবে তোর জন্য, নিশ্চিত। আকাশ থেকে কেউ আসে, ওইটা বিদেশ থেকে হবে। আর লঞ্চ না, লাঞ্চ হবে। কেলাইন কি? হ্যাঁ, ওইটা ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট বল কি হবে? লাইন্ড কটা কি লিপস্টিকের সাথে খাইয়া ফেললি? নাকি তোকে দিয়ে কিচ্ছু হবে না? তুই খা, কিছু লাগলে বল, তুলে দেই। না, আমার খাওয়া তো শেষ। আপনি ফ্রেশ হয়ে আসেন, খাইতে দিই। না, আমি খেয়ে আসছি, এখন একটু ঘুমোবো। তুই নয় আস্তে ধীরে খা। আর কথা না বাড়িয়ে উঠে পড়লেন মুনতাহার। শুক্রবারে কিসের পড়া সেটাই খুঁজে পাচ্ছেন না তিনি। তার চেয়ে বড় কথা, নাজমুল সাহেব এই ব্যাপারে জানে, কিন্তু কেন যেন ওনার বারবার মনে হচ্ছে সবকিছু ঠিক থাকার পরও বেশ কিছু ঘাপলা আছে। আর গোদের উপর বিষ ফোড়ার মতন উনি ক্লিয়ার হওয়ার জন্য কাউকে জিজ্ঞেস করতে পারছেন না। এক প্রকার হাঁসফাঁস করতে করতেই মুনতাহার আর শোবার ঘরে ঢুকে পড়লেন। গাড়িতে মুখ ফুলিয়ে বসে আছে নিশি। একটু আগেই সদ্যজাতক ধমক খেয়েছে আহিলের কাছ থেকে। বেটা বজ্জাত, অশুভ বুইরা আজরাইল কথাকার, শয়তান। ভালো কথা বললেও দোষ। একটু ভালোবাসি না তোকে। তোর মতন আজরাইলকে কোনো শাকচিহ্নিও ভালো টালোবাসবে না। আর ভালোবাসলেও তোর ওই কুত্তার খ্যাকানি শুনে ভালোবাসা পালায় যাবে। আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। পাগল ছাগল অসভ্য কোথাকার। মনে মনে গালিগুলো দিয়ে বেশ হালকা লাগছে নিশির। বড় ধরনের হাফ ছেড়ে হালকা হেসে সিটের ব্যাক পার্টে পিঠ এলিয়ে দিয়ে গ্লাস আটকানোর জানালায় তাকালো সে। বাহিরে অনেকটা আধার হয়ে এসেছে। একটু একটু করে ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু। কুয়াশা পড়ছে চারদিকে। প্রকৃতি ধীরে ধীরে রূপ পাল্টাতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সময়টাকে মোটামুটি সন্ধ্যা বলা চলে। দুপুরের খাবারের পর নিশিকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছে আহিল। নিশি দুয়ের বাটিটা পাশে রাখতেই আহিল বলে উঠল, এইভাবে চলে যাচ্ছ কেন? মুখকে মুছিয়ে দেবে, মুখ মুছিয়ে দাও। নিশি টিস্যু দিয়ে ঠোঁট মুছিয়ে পাশ ফিরতেই, আবার পানিকে অফার করবে? প্রতিশেবার কিছুই জানো না দেখছি, পানি দাও। নিশি পাশে তাকাতেই দেখলো পানির জগ সোফার পাশের টেবিলের উপর রাখা, আর সেটা দরজার কাছে। বিছানা থেকে দরজা পর্যন্ত দূরত্বটা নিশির কাছে পাহাড়ের সমান মনে হচ্ছে এই মুহূর্তে। পেট আর কোমর ব্যথায় অস্থির রকমের ক্লান্ত হয়ে আছে সে। এই মুহূর্তে আহিলের কথাগুলো তার কাছে কাটা কাটা লাগছে। বিয়ে কি আমি 4-5টা করেছি যে তাদের সাথে সংসার করে প্রতিসেবা শিখবো? আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমাকে দিয়ে ওইসব প্রতিসেবাটা বা কিচ্ছু হবে না, করবো না, আমি পারবো না। ভালো না লাগলে ছেড়ে দিন। যে মেয়ে ভালো সেবা করতে পারবে তাকে বিয়ে করুন। আই হ্যাভ নো অবজেকশন। কথাগুলো খিটমিটিয়ে বলেই নিশি পেটে হাত চেপে ধরে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। সবকিছু এই মুহূর্তে কেমন যেন তার কাছে বৃতৃষ্ণা লাগছে। নিশির কথায় আহিলের এই অবস্থা অনেকটা ভ্যাবাচাকা খাওয়ার মতোই। সে তো দুষ্টুমি করছিল তার সাথে। এতটুকু দুষ্টুমিও কি বুঝার সামর্থ্য নাই এই মেয়েকে? কিন্তু শেষের কথাগুলো কি বলল? কথাগুলো ক্রমাগত আহিলের কানে বেজে যাচ্ছে। মাথার দুপাশ দপদপ করছে রাগে। পাশে ফিরে তাকাতেই দেখলো নিশি পেটের নিচে হাত রেখে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। কিছু না বলে বিছানা থেকে নেমে সোফায় বসে গ্লাসে জল ঢালছে আর নিশিকে দেখছে উপর হয়ে শুয়ে। বালিশ মুখে গোজার দারুণ চেহারা দেখা যাচ্ছে না তার। চুলগুলো এলোমেলো হয়ে বালিশে আর পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। আহিল গ্লাসের পানি শেষ করতে করতেই নিশি পাশ ফিরে শুয়ে পড়ল। আগের মতোই পেটে হাত চেপে বলল, রুমের ইন্টারকম থেকে ফোন করে হটব্যাগ পাঠানোর কথা বলে নিজের অফিস ফাইলটা কমপ্লিট করে নিশির বই খাতাপত্র টেবিলের উপর গুছিয়ে উঠে পড়ল। সার্ভেন্ট থেকে হটব্যাগটা রিসিভ করে নিশির কাছে চলে আসলো। পেট ব্যথা কখন থেকে করেছে? কি হলো, কিছু জিজ্ঞেস করেছি আমি? কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় থেকে কিন্তু এখন বেশি করছে। চোখ বন্ধ করে বেশ থেমে থেমে কথাগুলো বলল নিশি। আহিল তাকে আর না ঘাটিয়ে পেটের উপর থেকে হাত তুলে সরিয়ে হটব্যাগটা চেপে ধরলো সেখানে।
আহিল কিছুক্ষণ নিশির পাশে বসে থেকে আবার ইন্টারকম থেকে 30 মিনিট পর কফির অর্ডার করে পাশে এসে শুয়ে পড়ল নিজের মতো করে। ততক্ষণে নিশি হটব্যাগ পেটের উপর থেকে পিঠের নিচে কোমর বরাবর চালান করে দিল, কিন্তু ঘুম আসছে না তার কোনোভাবেই। আসবে কি করে? এখানে আসার পরও তো ঘুমিয়েছে সে মরার মতো। পাশ ফিরে আহিলের দিকে তাকাতেই দেখা গেল সে গভীর ঘুমে, বুকের উপর হাত দুটো ভাঁজ করে ঘুমাচ্ছে। চুলগুলো কিছু কপালের উপর পড়ে আছে। আজকে অভ্যাসটাকে অন্যরকম সুন্দর লাগছে নিশির কাছে। কণ্ঠনালীর পাশে দাঁতের দাগগুলো আর ঠোঁটের নিচের বা পাশে লাল হওয়া জায়গাটা যেন অসভ্যটাকে আরো আদুরে বানিয়ে দিয়েছে। ভীষণ রকমের আদর করতে ইচ্ছে করছে আজ নিশির। হাত নিষ্পিস করা যাকে বলে একদম। স্কাই কালারের শার্টটাতে এত ভালো লাগছে কেন দেখতে? হয়তো শার্টটাই সুন্দর, তাই তো সে অসভ্যটার দিকে বারবার তাকাচ্ছে এমন ভাবে। নয়তো তাকাতো নাকি সে? দরজার খটখট আওয়াজে আহিলের ঘুমটা ভেঙে গেল। শুয়ে রেস্ট নেবে ভেবেছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লো টেরি পেল না। দু হাত দিয়ে মুখ চেপে ধরে আড়মোড়া ভেঙে পাশ ফিরে নিশির দিকে তাকাতেই দেখলো উপুর হয়ে মাথাটা আহিলের দিক করে ঘুমিয়ে পড়েছে। পিঠের উপর হটব্যাগটা রেখে বাম হাত বালিশের উপর আর ডান হাত মুখের সামনে। হাতে মুখে পিঠে চুল মেখে পুরো একাকার অবস্থা। আহিল কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। দরজা হালকা খুলে সার্ভেন্টের থেকে কফি নিয়ে আবারও বিছানার দিকে ফিরে আসলো দরজা লক করে।